বায়োকেমিস্ট্রি হয়তো ক্লাস অলরেডি স্টার্ট হয়েছে। প্রফেসর গোলাম মুর্তজা স্যার তোমাদের সাথে হয়তো ক্লাস না শুরু করেছেন, উনি কার্বোহাইড্রেট তোমাদের পড়াচ্ছেন। তো আমি তোমাদের সাথে কেমিস্ট্রি অফ লিপিড এই সাবজেক্টটা নিয়ে আলাপ করবো আর কি। একটা জিনিস একটু বলে নিই, যদি আমার প্রথম ক্লাস আজকে সরাসরি ক্লাসে না আছে, একটু দু একটা কথা বলার একটু প্রয়োজন মনে করতেছি। সেটি হলো যে স্টুডেন্ট লাইফ এটা খুব সংক্ষিপ্ত একটা সময়। তুমি ছাত্র থাকবে হয়তো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি তুমি ঠিক মতো পড়াশোনা করো তাহলে হয়তো বিএসসি এই যে অনার্সে 4 বছর। একজন আর পরবর্তীতে এমএস যদি করো সেক্ষেত্রে হয়তো 2 বছর, 6 বছর। এই 6টা বছর পরে মোটামুটি বাংলাদেশের পার্সপেক্টিভ ভিউ থেকে যদি হার্ড স্টাডি কেউ না করে তাহলে মোটামুটি এখানে তার পড়াশোনা ছাত্র জীবনটা এখানে শেষ হয়ে যায়। 6টা বছর কি বেশি সময় না। গত 31 তারিখে আমাদের ডিপার্টমেন্টের একজন সিনিয়র শিক্ষক রিটায়ারমেন্টে গেলেন। উনি ওনার অনুভূতি ব্যক্ত করতে যে বললেন যে মনে হচ্ছে তো সেদিন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আমার মনে হচ্ছে সেই দিন এই বিষয় তারপরে এই বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম, অথচ আজকে আমার যাওয়ার সময় হয়ে গেল। 65 বছর যে কখন হয়ে গেল এটি টেরে পাইলাম। তো একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যিনি এসেছিলেন উনি, তো যখন ওনার বয়স ছিল মোটামুটি 17-18 বছর, তখন উনি বিশ্ববিদ্যালয়ে আসছেন। আজ 65 বছর বয়স, কোথায় যে তার 37-38টা বছর চলে গেল, 47 বছর চলে গেল, আপনি টেরই পাচ্ছেন। মানে সেই জায়গায় তোমার 6টা বছর কি খুব বেশি? 6টা বছর আসলে ওই 47 বছরের তুলনায় কিছুই না। সুতরাং এই 6টা বছর তুমি যদি কষ্ট করে পড়াশোনা করতে পারো, আই থিঙ্ক তোমার লাইফ কিন্তু এখানে সেট হয়ে যাবে। এখানে চ্যাটিং এ কি আসতেছে? এই সমস্ত মেসেজ করার দরকার নাই তো, সে মেসেজ করার কোনো প্রয়োজন নাই। আমি তোমাদের অ্যাটেন্ডেন্স পরে দেখতেছি, আমি অ্যাটেন্ডেন্স পরে দেখব। তো মেসেজ এখন করবো না, চ্যাটিং এখন করার কোনো দরকার নেই। অ্যাটেন্ডেন্স তো অবশ্যই আমি নেব, সেটা কোন টেকনিক্সে নেব সেটা আমি পরে দেখতেছি, শেষের দিকে দেখব, বা মাঝখানে কোনো একটা সময় আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেব, বা কোন একটা সময় অ্যাটেন্ডেন্সটা নেব। সো তখন রেসপন্স করতে পারলেই ভালো। সো বি অ্যাটেন্টিভ, অ্যাটেন্ডেন্স কিন্তু হবে। সো এখন ওই সমস্ত চ্যাটিং এ এসএমএস করে মেসেজ দিয়ে বোঝানোর দরকার নেই যে আমি ক্লাসে আছি, কোনো প্রয়োজন নেই। আবার এখানে মেসেজ করছো, এভাবে করতে থাকলে তো আমি করতে পারবো না। তো সেদিক দিয়ে এই সময়টা কিন্তু খুব বেশি সময় না, কিন্তু এই সময় যদি তুমি ঠিক মতো নিজেকে তৈরি করতে পারো, তোমার সার্টিফিকেট যদি তোমাকে ফোকাস করে, রিফ্লেক্ট করে আয়নার মতো, তোমরা কি আসলে বোঝো না? এই জিনিসগুলো বারবার বলতেছে, কি এটা দেখি তোমাদের যদি আমাকে সাউন্ডও মিউট করতে হয়, চ্যাটও মিউট করে দিতে হয়, তোমরা কি আসলে মানুষ নাকি তোমার পা আর দুটা বেশি আছে? কোনটা? কথাই তো যথেষ্ট ছিল না, কথাই তো যথেষ্ট নাকি? আমি তোমাদের না করতেছি তো করবো না, আমি যদি তোমাদের মিউট করে দিয়েছি এটাই তো আমার মনে হচ্ছে অনধিকার চর্চা হয়ে গেছে, এতে বেশি হয়ে গেছে। আমি তোমাদের বিশ্বাস করতে পারিনি বলে তো মিউটটা করেছি, তো এটাও আমার অবিশ্বাস করতে হবে? তো যার কারণে বলছিলাম, যে কথা বলছিলাম, যে সুতরাং এই 6টা বছর কিন্তু বেশি কোনো সময়। তুমি ঠিক দেখবা যখন এখান থেকে একসময় সার্টিফিকেটে যখন চলে যাবা, তখন তুমি দেখবা যে মনে হচ্ছে যে সেই দিন এই ক্যাম্পাসে রিক্সায় চড়ে বা অটোতে চড়ে এসেছিলাম, আজকে যাওয়ার সময় হয়ে গেল, এরকমই মনে হবে। কিন্তু আসলে তোমার সাথে যে সার্টিফিকেটের যে কাগজটা থাকবে, এই কাগজটার জন্য হয় তোমাকে আনন্দিত হতে হবে না আফসোস করতে হবে। সেদিন যদি তুমি এই সময়টাকে টোটাল ভালোভাবে ইউটিলাইজ করতে পারো,
তাহলে সেদিন তুমি বুঝবা, তুমি আসলে আনন্দিত হবা যে হ্যাঁ আমি আমার সময়টাকে কাজে লাগাতে পেরেছি, সো আমি বেনিফিটেড হয়েছি। কিন্তু যদি তোমার এই কাগজটা দুর্বল হয়, প্রতিযোগিতায় যদি কাগজটা অনেক পিছিয়ে পড়ে, সেক্ষেত্রে আফসোস তখন হবে যে হাই, আমি যদি এই সময়টাকে কাজে লাগাতাম তাহলে হয়তো বা এই কাগজটা আজকে আমার জন্য অনেকটাই একটা গর্বের বস্তু হতো, অনেকটাই আমাকে সাহস এবং সামর্থ্য যোগাতো। এখানেই শেষ না, এখানেই শেষ না, সবে তো শুরু হলো মাত্র। যখন তোমার কোনো বন্ধু সার্টিফিকেট ভালো থাকার কারণে, জিপিএ ভালো থাকার কারণে সে বেটার জায়গায় চান্স পাবে, তুমি সেখানে চান্স পাবে না, তখন তোমার মনোকষ্ট আর একটু বাড়বে। কেননা যে যত কথাই বলুক না কেন, পড়াশোনার উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন, এটা আমি মোটেও বিশ্বাস করি না। কারণ বর্তমান যুগে প্রাতিষ্ঠানিক পড়াশোনার উদ্দেশ্য হলো সার্টিফিকেটটা মজবুত করা এবং একটা ভালো চাকরি পাওয়া, জীবিকা নির্বাহ। এটা তুমি যেই বলো না কেন, হ্যাঁ সাথে অবশ্যই তোমার স্কিলনেস চলেই আসবে, কারণ স্কিলনেস সাথে তুমি চাকরি করতে পারবে। সার্টিফিকেট সংগ্রহ করতে গেলে কিছু না কিছু তোমাকে পড়াশোনা করতেই হবে, আর এই পড়াশোনা করতে কিছু পরিমাণ জ্ঞান তোমার আসবে, ওটা তো অটোমেটিক চলে আসবে। বাট গোলটা হলো চাকরি। সুতরাং সেই চাকরিটাই যদি ভালো জায়গায় পাওয়া না যায়, তাহলে পড়াশোনা করে কি লাভটা হবে? অর্থাৎ সারা মাঠ ফুটবল খেলে গোল পোস্টের ভিতরে বল ঢুকাতে পারলাম না, কোনো লাভ নেই, কোনো লাভ কিন্তু নাই। যার কারণে বারবার বলছি যে পড়াশোনাটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে, পড়াশোনাটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। আর এই পড়াশোনা ওখানেই শেষ হলো না, তুমি একটা ভালো চাকরি যদি না পাও, সেখানে তো গেল, একটা নির্দিষ্ট এজের পরে তুমি তোমার সংসার জীবনে প্রবেশ করবে। আর চাকরি যদি না পাও, সেক্ষেত্রে তো পিতা মাতার গাল বন্ধ তো আছেই, এবং পাড়া প্রতিবেশীর উপেক্ষা তো আছে। নাটক সিনেমা মতো দেখবে, বারবার তোমার বাবা মাকে জিজ্ঞাসা করে আপনার ছেলে কি করে বা আপনার মেয়েটা কি করতেছে ইত্যাদি। মেয়ে হলে তো হয়তো বা তাকে অন্য জায়গায় বিয়ে শাদী দিয়ে হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু বিয়ে শাদীর উদ্দেশ্যেই কি টেকনিক্যাল গ্রাজুয়েট হওয়া, এটা কি আসলে প্রয়োজন ছিল? তোমাদের আমাদের পূর্বপুরুষ যারা ছিল আজ থেকে 100-150 বছর আগে, তা তো কিন্তু পড়াশোনা করি, তাই বলে কি তাদের বিয়ে শাদী আটকাইছে? সো বিয়ে শাদী কিন্তু পড়াশোনার উদ্দেশ্য নয়, পড়াশোনার উদ্দেশ্য হলো চাকরি করা। সুতরাং প্রশ্ন একটাই আসবে, আপনার ছেলে বা আপনার মেয়ে কি করে? সেক্ষেত্রে তোমার প্যারেন্টস কিন্তু সমাজে বলতে পারবে না কি করে, আর সেই প্রভাবটা এসে পড়বে তোমার উপর, যে তুমি এমন কাজ করলে, এমন ভাবে পড়াশোনা করলে, একটা চাকরি পাচ্ছ না, সমাজে তো মুখ দেখানো যাচ্ছে না, বেকার গেল। এরপর যদি কোন রকমের হয়তো সেরকম একটা লো স্ট্যান্ডার্ডের চাকরিতে তুমি প্রবেশ করো, তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে সে পরিচয় দিতে পারো, পরে লজ্জার কথা তুমি নিজের কাছে গেল। এরপর সংসার জীবনে তুমি যখন প্রবেশ করবা, তখন তোমারই বন্ধু ফেসবুক টুইটার যেখানেই বলো না কেন, দু একটা পোস্টিং দিয়ে হয়তো অবচেতন মনে তুমি কখনো হেসে ফেলবে, বা কখনো তাকে তুমি ফোন করবে, তখন হয়তো তোমার সংসারে যারা আছে, তোমার স্ত্রী ছেলে মেয়ে বা তোমার স্বামী তোমার ছেলে মেয়ে, এরা হয়তো কষ্ট করতে পারে, আম্মু বা আপু ছেলেটা কি, এই লোকটা কি, তখন হয়তো তুমি তার পরিচয় দিতে কার্পণ্য বোধ করবে, বা যদি কখনো দিয়েও বসো, সেক্ষেত্রে তিরস্কার কিন্তু সংসার থেকেও আসবে, তুমি কি করছিলে, একই বিশ্ববিদ্যালয়ে তো ভর্তি হয়েছিল, তুমি তো জিপিএ পাস নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, তোমার বন্ধু হয়েছিল, সে পারলো আজকে তুমি পারলো, এই ঘানি কিন্তু বা এই কষ্টটার কথা কিন্তু আজীবনেও শেষ হবে। সো একটা মাত্র কাজ, সেটা হলো এই 6টা বছর বা অন্তত এই 4টা বছর তুমি যদি ঠিক মতো জমিতে যদি ঠিক মতো পরিশ্রম করতে পারো, মানুষ বিশ্বাসঘাতকতা করলেও সময় কিন্তু কারোর সাথে বিশ্বাসঘাতকতা কখনো করেনি, করবে, তোমার পরিশ্রমের ফলাফল অবশ্যই আসবে। আর তুমি যদি খরগোশের মতো মনে করো যে আমি খুব তেজস্বী, আমি খুব দ্রুতগামী, আমি খুব ব্রিলিয়ান্ট, বলে মেরিটোরিয়াস, সো একদিন পড়লে আমার চলবে, ওই একদিন তো তুমি নাও করতে পারো, ওই একদিন তো তোমার শরীর খারাপ হয়েও যেতে পারে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমি নিজেই। বিএসসি এস অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, আমি পরীক্ষা দিচ্ছি, একটি সহজ সাবজেক্ট ছিল তখন, সয়েল সায়েন্স। আমার কাছে তখন সহজে মনে হয়েছে, এই জন্য ফাইনাল ইয়ার সাবজেক্ট অতটা কঠিন ছিল না। আমি একটু পরে রেখে দিয়েছিলাম, যেটা পরীক্ষার আগে 3 দিন পড়লেই চলবে। প্রথম পরীক্ষাটা ছিল জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং, পরীক্ষাটা ভালোই হলো।
পরীক্ষা যেদিন শেষ হলো, প্রথম পরীক্ষা যেদিন হলো, দ্বিতীয় পরীক্ষা ছিল সয়েল সায়েন্স। আমি সন্ধ্যা থেকে আমার ডান মাড়ির দাঁতে ব্যথা অনুভব করি এবং রাতে সেটা চরম পর্যায়ে পৌঁছে গেল এবং সকাল উঠতে আমার মাংস এত বেশি ফুলে গেল যে আমি খাওয়া তো দূরের কথাই বলতে পারছিলাম। আর প্রচন্ড জ্বর আমার শরীরে। ডাক্তারের শরণাপন্ন হলো। পরীক্ষা কিন্তু বাকি আসছে আর 3 দিনের মধ্যে প্রথম দিন কিন্তু এটা চলছে। আগের রাতে তো করতে পারিনি, দ্বিতীয় এটার প্রথম দিন, 3 দিনের মধ্যে প্রথম দিন এটা। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে কিছু ওষুধ প্রেসক্রাইব করল। সে ওষুধ এনে মানে যন্ত্রণায় তো প্রচন্ড যন্ত্রণায় তো আমি ছটফট করছি, মাংসের প্রচন্ড যন্ত্রণা। রাত্রেবেলা ওষুধ খেয়ে রাত 2টা, 2:30, 3টার দিকে মনে হলো গায়ের জ্বর একটু করে কমতে শুরু করেছে, ছেড়েছে। দ্বিতীয় দিন প্রায় অর্ধেক দিন চলে গেল এরে করতে। সে রাত থেকে পড়া শুরু করলো। পরের দিন থেকে তারপরের দিনই পরীক্ষা হলো ফাইনাল। ভালো হয়নি খুব একটা। প্রথম চিন্তা করেছিলাম যে এটাতে কি বলে আমাদের সময় বলতো, এটা কি বলে রিপিট বলা হতো, রিপিট না, এটাকে বলা হতো বলে রেফার্ড বলা হতো এটাকে। তাই প্রথম চিন্তা করলাম যে পরীক্ষা ড্রপ দিয়ে রেফার্ড নেবো। পরে চিন্তা করলাম যে আমার এটার জন্য হয়তো পরবর্তীতে ক্যারিয়ারে প্রবলেম হবে। আমি তো এতটা খারাপভাবে করেও রাখিনি, যতটুকু পড়ছি তাতে যদিও 100% কভার করবে না, কিন্তু কিছুটা হলে তো পরীক্ষা দিলাম। আমি 3rd ইয়ার পর্যন্ত 5th পজিশন ছিলাম, শুধু ওই একটা পরীক্ষার জন্য আমি 11th পজিশনে পৌঁছে গেলাম আউট অফ 475 স্টুডেন্ট। 475 জন ছাত্রের মধ্যে আমি 3rd ইয়ার পর্যন্ত 5th পজিশনে ছিলাম। 475 এই জন্য বলতেছি যে আমাদের সময় শেরেবাংলা কৃষি ইনস্টিটিউট, পটুয়াখালী কৃষি কলেজ এবং হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ এরা আমাদের সাথে পরীক্ষা দিত। ওরা আমাদের অ্যাফিলিয়েটেড ছিল, একই সাথে আমাদের পরীক্ষা হতো। যার কারণে টোটাল স্টুডেন্ট আমরা ছিলাম, এগ্রিকালচার ফ্যাকাল্টিতে ছিলাম আমরা 300 জন, আর বাকি ছিল ওরা। টোটাল নিয়ে 475 জন ছাত্র ছিল আমাদের সাথে। এর মধ্যে আমি ছিলাম 5th পজিশন। সেটা একটা পরীক্ষার জন্য আমার পজিশন চলে গেল 11। তো এনিওয়ে, সেটার জন্য আমি এখনো নিজে রিপেয়ার করি। যদি ওই কাজটা আমি না করি তাহলে হয়তো আমার পজিশনটা আর একটু ভালো হতো। ট্রান্সক্রিপ্টটা দেখি আর কষ্টের কথা আমার বারবার মনে পড়ে যায়। এখন যদিও একটা প্রেস্টিজিয়াস চাকরি আমি করতেছি, কারণ আমার ব্যাচে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেও আছে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, সেকেন্ড সেও আছে। তো সুতরাং আমি এখানে হিউমিলিটি ফিল করি না, নিজেকে অতটা ছোট মনে করি না। কারণ হলো যে তারা যে জব করতেছে আমি সেই জবটাই করতেছি। কিন্তু আমার মেয়ে আমার ছেলে কষ্ট করে যে বাবা, পাশের যে শাহজাহান আঙ্কেল উনি 1st ক্লাস সেকেন্ড, তুমি কেন হতে পারো? এই প্রশ্ন উত্তর কিন্তু আমার কাছে নেই। এই প্রশ্ন উত্তর কিন্তু আমার কাছে নেই। যদি আমি এই কথাটা বলি যে আমার সেই সময় অসুস্থ হতে হয়েছিল, তার প্রশ্ন পরবর্তী সেই প্রশ্ন আসতে পারে, তুমি আগে থেকে পড়ে রাখো নি? এর উত্তর কিন্তু আমার কাছে ছিল না। যার কারণে তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, সময়ের কাজ সময়ে করো, কাজ ফেলে রেখো না। আর এই 6টা বছর বা 4টা বছর একটু কষ্ট করো, এর সুফল তুমি পাবে, এর সুফল তুমি পাবে। এনওয়ে, যদি আমার কথাগুলো তোমাদের মনে হয় যে স্যার কথাগুলো আমার প্রয়োজন আছে, you should obey it. Otherwise, as you like best, because you are adult, you have to take your decision by yourself. একটা সময় থাকে যখন পিতামাতা ছেলে মেয়ের হাতে গায়ে হাত তোলে না, শাসনও করে না, কিন্তু এটার মানে এটা নয় যে আমি স্বাধীন হয়ে গেছি। পরবর্তীতে কিন্তু কোনো ব্লেম দেওয়া যায় না বাবা মাকে যে আমি এটা করতে পারিনি, তোমরা আমাকে বলোনি কেন, কারণ তখন তুমি সেই শাসন মানার মতো ছিল না। এই জন্য তোমাদের কাছে আমার উদাত্ত আহ্বান, সেটা হলো যে প্লিজ ড্রপ ইউর আইস, চোখটা মাটির দিকে নামো, মাথাটা নিচের দিকে নামো, ওপরে তাকাও। ওপরে তাকাইলে কিন্তু তুমি পথ খুঁজে পাবে না, হোঁচট খেয়ে পড়ে যাবে। সো নিচের দিকে তাকাও, মাথা নিচু করে চলো, নিজের কি দক্ষতা, জ্ঞান এবং চরিত্রটাকে উন্নত করো, জয় তোমারই হবে।
তো ঠিক আছে, আমরা আমাদের সাবজেক্ট ম্যাটার নিয়ে এখন একটু আলাপ করতে যাচ্ছি। এই কতটুকু কথা আমার মানে শিক্ষক হিসেবে বলার একটু প্রয়োজন ছিল, আদারওয়াইজ আমি নিজের কাছেই নিজে একটু মানে অন্যরকম ফিল করি এই জন্য যে আমার তো সুযোগ ছিল তোমাদের সাথে এই কথাগুলো বলার, আমি কেন বলি, আমি কেন বলি। আর একটা জিনিস, সেটা শেষ কথা, সেটা হলো যে জাতি তোমার পিছনে প্রচুর টাকা খরচ করতেছে। তুমি যদি মনে করো যে আমি ইউনিভার্সিটিতে বেতন দিই, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, শিক্ষকদের বেতন দিয়েছি, শিক্ষকদের কলেজে, ইউনিভার্সিটি, কলেজে, স্কুলে পড়েছি, কিন্তু আসলে ওই কটা টাকা দিয়ে তুমি যদি মনে করো যে ওই কটা টাকা দিয়ে আমার চলেছে, স্কুলে বেতন দিয়ে আমার চলছে, এটা কিন্তু ভুল কথা। গভর্নমেন্টের সাপোর্ট লেগেছে, কারণ প্রত্যেকটা শিক্ষকের বেতন আছে, ইনফ্রাস্ট্রাকচারের বিভিন্ন প্রকার খরচ আছে। এই সবকিছু মিলিয়ে তুমি যে হিসাব করে দেখো যে তুমি যে কত টাকা বেতন দিয়েছো টাকা থেকে কিছু হয়নি। গভর্নমেন্ট কিন্তু প্রচুর টাকা খরচ করেছে তোমার পিছনে, এবং ইউনিভার্সিটিও প্রচুর টাকা খরচ করছে তোমার পিছনে এখনো। তো জাতি এত কিছু দিয়ে তোমার কাছে একসময় কিন্তু হাতটা পাতবে। আজ তুমি হাত পেতে আছো বাংলাদেশের কাছে, দেশের কাছে, দেশ তোমাকে উদাত্ত ভাবে হাত উপর করে কিন্তু তোমাকে দান করে যাচ্ছে, তোমাকে যোগ্য করে গড়ে তোলার জন্য। একসময় তোমার শুধু মুখ ছিল, দুই হাত কিন্তু ছিল না, অর্থাৎ ছিল না বলতে হাত দিয়ে তুমি কাজ করতে পারছো না, এখনো পারো না। তোমার হাত দুটোকে মজবুত করার জন্য দেশ কিন্তু প্রচুর অর্থ ব্যয় করে যাচ্ছে তোমার পিছনে, তোমার মগজটাকে উন্নত করার জন্য, তোমার চিন্তা, সৃজনশীলতা এবং তোমার দক্ষতাটাকে উন্নত করার জন্য দেশ কিন্তু অকাতরে খরচ করে যাচ্ছে তোমার পিছনে। একসময় এই ভিক্ষুক দেশ তোমার হাতে কিন্তু, তোমার কাছে কিন্তু হাত পাতবে, তোমার কাছে কিন্তু হাত অবশ্যই পাতবে কিছু পাওয়ার আশায়। সেদিন তুমি মাথা নিচু করো না, সেদিন তুমি মাথা নিচু করো না, মাথা উঁচু করে এই দেশটাকে কিছু দেওয়ার মতো যোগ্যতা কিন্তু তুমি অর্জন করো। না হলে তুমি নিজেকে মির্জাফর ভাবতেই পারো, তাহলে তুমি নিজেকে মির্জাফর ভাবতেই পারো। যখন 1757 সালে সেই 23শে জুন পলাশীর আম্র কাননে যখন বাংলাদেশ স্বাধীনতার সূর্য অস্তমিত হচ্ছিল, তার মির্জাফরও কিন্তু সিরাজের কাছে মাথা নিচু করেই দাঁড়িয়েছে, কারণ তার দেওয়ার মতো কিছু ছিল না, সে তো বিশ্বাসঘাতক ছিল, সে শুধু পেয়ে গেছে, দিতে পারেনি সেদিন কিছু। যার কারণে বাঙালি কিন্তু 200 বছর পরাধীনতার শৃঙ্খলে কিন্তু আবদ্ধ হয়েছিল। সুতরাং তোমাকে উন্নত হতে হবে, এবং দেশ যখন তোমার কাছে হাত পাবে তখন মাথা উঁচু করে তোমাকে কিন্তু কিছু দেওয়ার সামর্থ্য রাখতে হবে। আর যদি তুমি না পারো, তাহলে সেদিন তুমি আমার কথাটা মনে করো যে আমি কি তাহলে মির্জাফর। সরি, অনেক কথাবার্তাই বলে ফেলেছি আমি, এখন আমার সাবজেক্ট ম্যাটারে চলে এসেছি। যদি আমার এই কথা থেকে তোমরা কোনো প্রকার উপদেশ পেয়ে থাকো, ইট ইজ মাই অ্যাচিভমেন্ট। আর মনে যদি করে রাখো, তাহলে আজকের কথা তোমার, আমার কথা তোমার সারা জীবন মনে থাকবে যে হ্যাঁ, স্যার আমাদের কিছু বলেছিল, এটা আমার কাজে লেগেছে। আর যদি মনে করো যে স্যার আমার 30টা মিনিট সময় নষ্ট করেছে, কিছু 30 মিনিট পড়ালেই পারতো, তাহলে আই এম সরি, আমি দুঃখিত আসলে। এনিওয়ে, আমি আমার সাবজেক্ট ম্যাটার ফিরে যাচ্ছি। আমার সাবজেক্ট ম্যাটার হলো কেমিস্ট্রি অফ লিপিড, কেমিস্ট্রি অফ লিপিড। লিপিড সম্পর্কে হয়তো তোমরা ভালো করে জেনে থাকবা। লিপিড যদি বলা হয় হোয়াট ইজ লিপিড, তাহলে ফার্স্ট উত্তর যেটা আসবে সেটা হলো লিপিডস আর দি অর্গানিক কম্পাউন্ড, লিপিডস আর দি বায়োমলিকুল। প্রথম উত্তর হবে এটা। আমি একটা জিনিস বলে নিই একটু, সেটা হলো যে থিওরিতে যে জিনিসগুলো পড়ানো হচ্ছে, দ্যাটস আর ভেরি মাচ রিলেটেড টু প্র্যাকটিক্যাল অলসো। সুতরাং থিওরিতে যে প্রশ্নগুলো পড়ানো হয় বা যে কথাগুলো বলা হয়, প্লিজ এই কথাগুলো একটু হলেও মাথার মধ্যে ভালো করে বুঝে নেবা, কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু করা হয়। কারণ হলো প্র্যাকটিক্যালে তোমার লিপিডের রিলেটেড প্র্যাকটিক্যাল আছে, কার্বোহাইড্রেটের রিলেটেড প্র্যাকটিক্যাল আছে, প্রোটিনের রিলেটেড প্র্যাকটিক্যাল আছে। সো তোমাকে যখন প্র্যাকটিক্যালের প্রথম জিজ্ঞাসা করবে যে কি কি প্র্যাকটিক্যাল করেছো, তখন যখন নামগুলো যখন জিজ্ঞাসা করবে, তখন লিপিড রিলেটেড যে সমস্ত এক্সপেরিমেন্ট, সেখান থেকে লিপিডের থিওরি থেকে প্রশ্ন করা কিন্তু শুরু হয়ে যাবে। প্র্যাকটিক্যাল থেকে তো অবশ্যই অবভিয়াসলি করবে, কিন্তু ভাইবার প্রশ্নগুলো ম্যাক্সিমাম হয় এই থিওরি থেকে। আর ভাইভাতে কিন্তু প্রেস্টিজিয়াস অ্যামাউন্টের মার্ক থাকে, অ্যাবাউট 20 আউট অফ 70। ফাইনাল পরীক্ষায় 20 মার্কই থাকে তোমার ভাইভাতে, আর 20 মার্ক থাকে কুইজে, 25 মার্ক থাকে কুইজে, 35 মার্ক কিন্তু এখানেই চলে গেল।
5 মার্ক হলো প্র্যাকটিক্যাল খাতা, যেটা তোমার খুব ভালোভাবে লিখলেও তুমি 4 এর কম পাবো, 4 বেশি পাবো। 5 পাওয়া যায়, কিন্তু 5 মার্ক তো খুব বেশি মার্ক না। কিন্তু 5 মার্কে পেতে যায় 25 মার্কে নষ্ট হওয়ার কোনো মানে নেই। এই জন্য এখানে নির্ভর করতেছে তোমার অ্যাবাউট 45 মার্কস লেকচারিং এর উপরে, থিওরি প্র্যাকটিক্যাল ক্লাসের উপরে। যার কারণে বলি যে এই জিনিসগুলো খুবই খেয়াল করো। তাহলে কেন 50, আর যেটা থাকলো বাকি, এই বাকিটা হলো তোমার প্র্যাকটিক্যাল, যেটা এক্সারসাইজ সেটা। ওখানেও প্লাস ইয়ে আছে, ভেরিফিকেশন আছে, এরর পার্সেন্টেজ জন্য তার মার্ক কমে যেতে পারে। এনিওয়ে, তো যার কারণে বলছি যে সমস্ত পড়াগুলো তোমার থিওরিতে পড়ানো হবে, ছোট ছোট প্রশ্ন যেগুলো থাকবে এগুলো খাতায় আলাদা নোট করে রাখবা। প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসার আগে ওগুলো কিন্তু ভালো করে পড়ে আসবে। ইফ ইউ ওয়ান্ট টু গেট এ গুড স্কোর, তুমি যদি পেতে চাও তোমাকে এই জিনিসটা করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ লিপিড, উত্তরটা হবে লিপিডস আর বায়োমলিকুল। এটা বায়োলজিক্যাল অর্গানিজমের সাথে পাওয়া যায়। আর কেমিক্যাল নেচার জিজ্ঞাসা করা হয়, দিস ইজ অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক অর্থাৎ কার্বোনেটেড কম্পাউন্ড। তো অর্গানিক কম্পাউন্ড হলো তারা যারা অর্গানিক সলভেন্টের সাথে ডিজলভ হয়ে থাকে, ইনঅর্গানিক সলভেন্টে নয়। এই কম্পাউন্ডগুলো কারা? দে আর ফ্যাটস, অয়েল, ওয়াক্স এন্ড রিলেটেড কম্পাউন্ড। এরা হলো তারা, অর্থাৎ যে সমস্ত কম্পাউন্ড গুলো এরকম টাইপের, ফ্যাট, অয়েল, ওয়াক্স এবং এর মধ্যে যে সমস্ত কম্পাউন্ড, সেগুলোই তোমার লিপিডে দেখতে পাচ্ছি। So you can explain the whole lecture in English at last period of time so that no one can be affected, because we are not able to catch lecture in English. Thank you very much. I get a message from Nepali students. The 7 students from foreign country, they are also enrolled in our faculty. It's a matter of proud of us, really. So I'm sorry for that. Actually, my initial inauguration lecture was in Bengali, because I don't know if some foreign students are also enrolled in our faculty. So congratulations and welcome everybody. Okay, no problem. I just started my lecture, that is chemistry of lipid. Lipids are, what's a lipid? Lipids are biomolecules first, and then the chemical nature of lipid, if you are asked, then it is organic compound, I mean carbonated compound that are easily dissolved in organic solvent. And the example of these compounds are fats, oil, wax and related compounds. They are under the umbrella of lipids. Solubility, I have already said, that is the lipids are obviously soluble in organic solvents like carbonated solvents like acid, it may be mineral acid or organic acid, organic solvent like ethanol, methanol, propanol, etc. Such types of the compound that are organic solvent, lipids are dissolved in them. What's the part or composition of the lipid? Lipid has 2 specific parts. Lipid is a biomolecule. It comprises or composed of 2 important portions. One is alcohol and another portion is fatty acid. So lipid is composed with alcohol and fatty acid. What is alcohol? Alcohols are that compound that contains hydroxyl group, phenolic group, that are called alcohol. Maybe methyl alcohol, ethyl alcohol, and such kinds. And like cholesterol, it also alcohol because it has also hydroxyl group in its structure. So all the hydroxyl group containing compound that are under alcohols and the fatty acids. When the alcohol linked with fatty acids, then the compound that is produced, it is called
lipid. And where is the linkage between this alcohol and fatty acid? You know, alcohol contains the functional group that is hydroxyl group, and fatty acid contains the functional group that is acid group. I mean carboxyl group. I mean COOH. Why this carboxyl group reacts with the hydroxyl group of alcohol, then one molecule of water is released. Then a linkage is produced between alcohol and fatty acid. This linkage is called ester linkage. This linkage is called ester linkage. And the compound that is produced due to the linkage between alcohol and fatty acid, this is called esterified product. And this is lipid. It is utilized by the living cell. Very important and very important thing it is. This is used for all living organisms for different types of purpose. Especially lipids are used by the living organism to get energy. To get energy. Its energy perspective view, lipid is very important. Other importance are also available. We will discuss it later. So first of all, in this point, we want to discuss about the ester linkage that is produced between alcohol and fatty acid. Distributed in plants and animals, living organism, biomolecule. So, as it's a biomolecule, so obviously it is observed in the biological compound. And in our biological environment, there is major two components are present, that is plants and animals. Yes, microorganisms are also, they have also lipid, but in our naked eye, we can observe only animals and plants. So these lipids are observed in plants and animals. It is distributed. This is the structure. This is the structure of lipid. আমি তো অত কঠিন কোনো ইংরেজি বলিনি যে ইংরেজিতে পড়তে সমস্যা হচ্ছে। প্লিজ অ্যাটেন্টিভ, তুমি একটু অ্যাটেন্টিভ হও। আই থিঙ্ক আমার চেয়ে তোমার ভালো ছাত্র, কারণ আমি ইংরেজিতে 80+ মার্ক পাইনি। সুতরাং আমার ইংরেজিতে তোমাদের বোঝা উচিত। আর তোমরা তো সবাই ম্যাক্সিমাম জিপিএ 5 পেয়েছো এবং ইংরেজিতেও তোমার 80 এর উপরে মার্কস পেয়েছো। সুতরাং আই থিঙ্ক ইওর ইংলিশ লেভেল ইজ ভেরি মাচ হাই। আমি এটাকে কিডিং করছি না, আই এম সিরিয়াস। আমি মনে করি তোমরা ইংলিশে যথেষ্ট ভালো, সুতরাং আমি ধীরে ধীরে পড়ার চেষ্টা করতেছি। সো প্লিজ এটা বোঝার চেষ্টা করো। বাংলাতে বললে তুমি বাংলার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। আমি কিন্তু ফ্যাটি অ্যালকোহল সম্পর্কে এখনো কোনো কথা বলিনি। সুতরাং এ সমস্ত চ্যাট করে আমার ক্লাসের 12টা বাজায় না, ঠিক আছে? আমি নিষেধ করতেছি। খুব বেশি যদি সমস্যা হয় আমি পরে 5 মিনিট সময় দেবো, তখন আলাপ করব। তুমি যদি অ্যাটেন্টিভ না থাকো, আমি যতই ধীরে ইংরেজি বলি না কেন, যত সহজ ইংরেজি বলি না কেন, আই ডু বলে তুমি আই গো শুনবা। প্লিজ আমি বলছি তুমি অ্যাটেন্টিভ থাকো, তুমি অবশ্যই বুঝবা। ওকে, লেটস স্টার্ট अगेन। Fatty alcohol means to which the fatty acid will incorporate or linked. It is alcohol as this compound will esterified with this fatty acid, so it is called fatty alcohol. Nothing more. It is not so confused talk, that is it may be alien or other compound, confusing compound. No, it is natural compound. Any kinds of compound you can say fatty alcohol that has the ability to link with fatty acid.
So as it will link with this fatty acid, so it is called fatty alcohol. If you want to say it alcohol, no problem. So the hydroxyl group of this alcohol and the carboxyl group of the fatty acid reacting with each other, and one molecule of water is released. Then this linkage is produced, that is called ester linkage. By this ester linkage, this alcoholic compound and the acidic compound are linked with each other, and this is called fatty acid ester by esterified product, and it is called lipid. It is called lipid. So this is the mechanism by which the alcohol linked with fatty acid and produce lipid. So what we have discussed, this is lipids are biomolecules, they are organic in nature, so they are obviously soluble in organic solvent, and fats, oil, wax and other compound, that is carbonated compound, organic compounds that are under the lipid class, and it is produced from the alcohol and fatty acids, while the hydroxyl group of alcohol and the carboxyl group of fatty acid reacting with each other, and one molecule of water is released from it, and when they are linked with each other through a ester linkage, then the esterified product that is produced, that is called lipid, and it is utilized by all living organisms for its energy production perspective view, as all of the plant and animals wants to get energy, needs energy to perform all of the physiological works, mechanical works, transport works, etc. So it is distributed in all of the plant, animal, microorganisms also. So this is at a glance the most talk or overview of the lipid. Biological importance of lipid. Biological importance of lipids. In our first slide, I have already discussed the living plants and animals need energy. So lipids are the excellent source to provide its energy, although it is not so readily. It is not so available for readily for, but it has the ability to provide huge amount of energy. So all of the living organisms depends on lipid for its ultimate energy. This is the very important properties for the lipid for us, that is palatable and storable. Palatable means এটা সুস্বাদু একটা জিনিস। When a thing is fried with lipid, its palatability is increased. Chicken fry and chicken jhol, two are different things, but both are chicken. একটা হলো chicken fried chicken, আর একটা হলো চিকেনের ঝোল। দুটির মধ্যে অবশ্যই চিকেন ফ্রাইটাই আমার কাছে বেশ আনন্দদায়ক, প্যালেটেবল মনে হবে। It is chicken soup and fried chicken. Both are different. One is cooked by water and another is cooked through oil. So oil fried chicken, it is very much palatable. Storable means in perspective view to storage. So how much lipid can be stored in the cell? Lipid has water heating properties. Lipid has water heating properties. It doesn't love water. So where lipid is stored, absolutely lipid is stored, only lipid is stored. There is no scope to live with water. So in a small space of a cell, very much amount of lipid may be stored. So it is stored. But in case of carbohydrate, it is water soluble. So it loves water. So in the cell, it also living with water. So in a specific amount of the space of cell where lipid is stored, and similarly there, if their carbohydrate is stored, only 50% space may be occupied by the carbohydrate and 50% with water.
but there is any scope for lipid to live collaterally with the water. এখানে পানির সাথে বসবাস করার কোনো ক্ষমতা লিপিডের কিন্তু নাই। লিপিড পানি পছন্দ করে না, যার কারণে সেলের যে অংশটুকুতে যদি তুমি লিপিডকে স্টোর করো, সেখানে যে পরিমাণ লিপিড জমা হবে, ওই একই জায়গায় তুমি যদি কার্বোহাইড্রেট জমা করতে চাও, তাহলে তার 50% তুমি কার্বোহাইড্রেট জমা করতে পারো। আর কার্বোহাইড্রেট পানি পছন্দ করে, যার কারণে বলছি ইট ইজ স্টোরেড। High energy value, সেটা আমরা we have already discussed. It has high energy value. 25% of the body needs. It is accompanied by the lipid, compensated by lipid. Essential fatty acid. Lipid has the important constituents, that is alcohol and fatty acid. So fatty acids are two types. One is essential, another is non-essential. Essential means the fatty acids that cannot be synthesized by the biological organism itself. And in this perspective view of the essential fatty acid, we are discussing about for animal body, for you, me, etc. So we cannot synthesize some extent of the fatty acids. These fatty acids that is not synthesized by us, they are called essential fatty acids. We will discuss it later. What are they? And there are some fatty acids also that can be synthesized by human body, so they are non-essential. So if you avoid lipid, if you avoid to consume lipid through your diet, so those lipids that are not synthesized by yourself, it will be totally cut off from your body. But they are essential. They are required to perform different types of purpose, different types of work in your body. So if you totally avoid lipid to consume, then that essential fatty acids that are important for you, it will be not supplied in your body, and your body will suffering from different types of metabolic or nutritional disorder in absence of this essential fatty acid. যার কারণে তোমার সব ফ্যাটি অ্যাসিড কিন্তু খাওয়া দরকার, আর খাইতে হলে তোমাকে অবশ্যই লিপিড খাইতে হবে, কারণ লিপিডের ভিতরেই তোমার ফ্যাটি অ্যাসিড গুলো আছে। Supply fat soluble vitamins A, D, E, K. You know, fat soluble vitamins means these vitamins are organic vitamins. These vitamins are organic vitamins. In fact, they are dissolved because they are organic, and fats are also organic. So A, D, E, K, if you want to get it, as they are essential vitamin. Your body totally unable to synthesize these vitamins in your body itself. It's important. Vitamin D may be some extent in presence of sunlight under your skin. Cholecalciferol can be converted into vitamin D. This is D3 and D4. But your body, Sabiha Itfa Isha. So, supply fat soluble vitamin. Yes. Your body cannot synthesize this vitamin D through different types of metabolic reaction from the meal that you've taken. Or in your body itself, it is not synthesized in absence of sunlight. You need it. But these compounds are non-essential. Those compounds are called non-essential that can be synthesized without any kinds of condition. কোনো শর্ত সাপেক্ষে ছাড়া যে সমস্ত কম্পাউন্ড গুলো শরীরে প্রডিউস হয় সেগুলো নন এসেনশিয়াল। বাট ভিটামিন ডি এটা যেন শর্ত সানলাইট তাতে তৈরি হবে না, তার মানে শর্ত সাপেক্ষে তৈরি হচ্ছে এটা। সো দিস ইজ এসেনশিয়াল। So these essential vitamins A, D, E, K, organic in nature, so they are soluble in fat. If you avoid fat, you cannot get these vitamins. So you have to get it through the lipid.
Important constituents of cell membrane and nervous system. Lipids are very important to conduct the nerve impulse, transmission of the nerve impulse from one tissue to another. It makes the communication between the cell to cell, tissue to tissue, organ to organ by this lipid, because the nervous system that is produced by lipid. Not only that, but also cell membrane is very important constituents of the cell. Cell without cell membrane, you can't imagine a cell. So each and every day, different types of cell is damaged from your body, and similarly, different amount of the cell are also produced. But if the cell is lacking of the cell membrane, there is no any existence of the cell membrane. So cell membrane is important for a cell to perform its different types of physiological work, and this constituent of cell membrane is lipid. Depot fat, I have already discussed about it. Store of energy. This is the insulating protect. It is a pair to protect themselves from the outside shock. In your body, there are different types of the important organs within your body. This is heart, lungs, stomach, liver, etc. There one type. It cannot be replaced, and these important components of your body is wrapped with this lipid, as if any external stress or heat cannot damage this organ, because it is not by superstone. এটি কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, যাদের হাত নষ্ট হয়ে গেল কিনে নিয়ে আসলাম, এটা ওয়ান টাইম। সুতরাং এই কম্পাউন্ডগুলো কিন্তু তোমার ফ্যাট দ্বারা কিন্তু র্যাপিং অবস্থায় থাকে, যার কারণে বাইরে থেকে যদি কোনো প্রকারের স্ট্রেস বা কোনো হিট আসে, তাহলে এই ফ্যাট দ্বারা এটি সম্পূর্ণরূপে প্রোটেক্ট হয়। বক্ষপিঞ্জ দ্বারা তো হয়ই, এটা ভেদ করে যদি কোনো কিছু আসে, ভেঙে যদি কোনো কিছু আসে, তারপর লিপিডের চেষ্টা করে এটাকে প্রোটেক্ট করার জন্য। সো দিস ইজ ইম্পর্টেন্ট। সাবকিউটেনিয়াস থার্মাল ইনসুলেটর, শরীরের ভিতরে যে তাপমাত্রা, the temperature in the body and outside the body, it is different, because to perform the metabolic work of the enzyme, the body is supposed to keep a minimum temperature, that is 37 to 38 degrees Celsius, but the outer skin, it is not so hot. It is not so hot. It's maybe at 25 or 20 degrees Celsius temperature, but within the body, always it is maintained 37, 38, 40 degrees Celsius, because this is the optimum temperature for the enzyme to perform it different types of metabolic work. And if this temperature is released from the body, so your body will bound to keep the temperature constant at 37 degree. It bound to metabolize different types of food stuff. So you will not get enough energy to perform your work. The body will spend maximum energy to keep the body temperature. For this reason, the insulating substance, subcutaneous substance that is wrapped your body through the fat, it protects the heat to exit from your body. শরীর থেকেই তাপমাত্রা বের হয়ে যেতে তখন এই যে সাবকিউটেনিয়াস যে অংশটুকু ইনসুলেটর আছে, এটা খুবই হেল্প করে। But sometimes in the fever condition, when your body is suffering from fever, this temperature is released from your body and you observe, you feel very much temperature on the skin. At the same time, the metabolic activities is also increased. So most of the biomolecules involved in this metabolic process, and the body is suffering from scarcity of the biomolecules, and you feel very weak. যার কারণে তুমি খুব দুর্বল অনুভব করো, তখন জ্বর হলে মানুষের কিন্তু খুবই দুর্বল লাগে। এই জন্য লাগে যে মেটাবলিক অ্যাক্টিভিটি এত পরিমাণ বেড়ে গেছে যে ভিতরে এবং বাইরে তাপমাত্রা বিশাল, যার কারণে তুমি ভালো অনুভব করো না। জ্বর যখন কমে যেতে থাকে তখন শরীর কিন্তু সুস্থ হয় না। And at the same time, you have to eat even nutritious foods, milk, bread, milk, eggs, etc., to make your body healthy. Then you feel better.
This as like as the cell membrane. This is lipoprotein. Lipoprotein means when protein linked with lipid. This is lipoprotein. So these lipoproteins are important constituent of the cellular and subcellular membranes. Cholesterol. Cholesterol is the important component of the lipid. It is used for the synthesis of adrenocortical hormone, vitamin D3, bile acid, etc. This cholesterol is present in your body, so you don't need to eat much more cholesterol from the outside. Sometimes we consume it through the different types of meat, but it is harmful. When you need cholesterol, your body will produce cholesterol. So be careful not to consume a mass amount of the cholesterol. Responsible for obesity, atherosclerosis. If you consume mass amount of the lipid, it will deposit it in different parts of your body. It may be deposited in the artery of the heart, artery of the brain. And this component, this deposition of the fat is called atherosclerosis, and cardiac arrest, myocardial infarction, heart attack, brain cirrhosis, and the brain hemorrhage. All may be responsible due to deposition of these fats in the narrow artery of the heart and brain. And if it is deposited in the adipose tissue, then an individual may be converted into obese. And while a person suffering from obesity, it may be linked with different types of lifestyle diseases like diabetes, high pressure, etc., etc. So that's all about today. I want to give you a question. Just response it. Lipids are dash in nature. এটি একটি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, জাস্ট 1 মিনিটের মধ্যে অ্যানসার করবা। যারা রেসপন্স করতে পারবে তারাই আজকে প্রেজেন্ট, আর যারা করতে পারছে না তারা কিন্তু অ্যাবসেন্ট। সময় অলরেডি আর 30 সেকেন্ড টাইম আছে। আর 10 সেকেন্ড টাইম। পাঁচ সেকেন্ড। And time is up. Time is up. এই পর্যন্তই। যারা রেসপন্স করেছো তারা প্রেজেন্ট, আদারওয়াইজ আই থিংক অল আর যারা ছিল তারা সবাই অ্যাবসেন্ট আমি মনে করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। স্যার অনেকে প্রশ্নই পায়নি। প্রশ্ন না পেলে আমার কিছু করার নেই, কারণ আমি প্রশ্নটা যখন দিয়েছি বলেছি 1 মিনিট টাইম। সো হ্যালো স্যার, আমি এখানে থিওরিটিক্যাল 303 জন প্রেজেন্ট দেখতেছি, স্যার কিন্তু প্র্যাকটিক্যাল কয়জন সেটা এখানে বুঝতে পারতেছি এখন। তো হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার দিতে পারিনি, একটু প্রবলেম ছিল ওই আর নেটের। হ্যাঁ, নেটের প্রবলেম তো থাকেই, স্বাভাবিক কথা এটা। তুমি সবসময় প্রবলেম ছিল, ক্লাস যখন চলছে তখন তুমি প্রবলেমের কথা বলোনি। না স্যার, হঠাৎ করে অনেকে একসাথে দেওয়ার জন্য সমস্যা হয় একটু। না, এটা সমস্যা হওয়ার কথা না। হয় স্যার। নেক্সট ক্লাসে দেখা হবে।